তো ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সে 121 নম্বর পেজের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? তো এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে। তারপর একটা, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটা হলো ডবসন একক। কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? নিম্ন চাপ, উচ্চ উষ্ণতা। চারটা, বয়েলের সূত্রানুসারে পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো। তাহলে মূলবিন্দুগামী। ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? তাহলে ব্রাউনীয় গতি তরল ও গ্যাসের অণুর ক্ষেত্রে দেখা যায়। কঠিন পদার্থের কি কি প্রসারণ রয়েছে? তাপীয় প্রসারণের মধ্যে 3 ধরনের প্রসারণই আমরা দেখতে পাই: দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ। ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। ইউভি রশ্মির একটি ব্যবহার তোমরা লিখতে পারো: পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? এর উত্তর হবে না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। প্রিজম কেবলমাত্র ওর মধ্যে যে বর্ণের আলো পাঠানো হয় সেই বর্ণের আলোটিকে বর্ণালীতে রূপান্তরিত করে দেয়। মৌলিক বর্ণ কোনগুলি? তাহলে মৌলিক বর্ণ হচ্ছে RGB, অর্থাৎ লাল, সবুজ এবং নীল। MCBর পুরো নাম কি? তাহলে MCBর পুরো নাম মিনিয়েচার সার্কিট ব্রেকার। কুলম্ব ও ESUর মধ্যে সম্পর্ক কি? তাহলে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। সত্য। নাইট্রোজেন অথবা কোনো কোনো ক্ষেত্রে আর্গন গ্যাসও ভরা হয়ে থাকে। 10 গামা রশ্মির আধানের প্রকৃতি কি? তাহলে গামা হচ্ছে নিস্তড়িত, এর কোনো আধান নেই। সোডিয়াম এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? তাহলে Na+ হচ্ছে বেশি সুস্থিত। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? তাহলে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন, Rn সংকেত যায়। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। এর আগে একটা কোনো পেজে আমরা পড়েছিলাম যে কৃত্রিম মৌল বলতে কোনগুলো 92-এর পরে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 92 ইউরেনিয়াম, তার পরবর্তী মৌলগুলোকে আমরা কৃত্রিম মৌল বলে থাকি। তাহলে প্লুটোনিয়াম, নেপচুনিয়াম এগুলো লিখতে পারো। পরের প্রশ্নটা দেখো, ক্রমবর্ধমান আকার অনুসারে সাজাও। তাহলে এরা যেহেতু একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আকার বা ব্যাসার্ধ ছোট হবে। লিথিয়ামের সব থেকে বড়, তারপরে বেরিয়াম বড়, তারপরে নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন। ক্যাটায়ন কি? তাহলে ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন, যেমন Ca+2, K+, Mg+2। একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম। তাহলে তীব্র H2SO4 আর মৃদু হচ্ছে CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড। পনেরোটা, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? তাহলে অ্যামোনিয়াম সালফেট এবং নিকেল সালফেটের জলীয় দ্রবণ। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভটা দেখে নাও। হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়? তাহলে লোহা। পিতলে থাকে? তাহলে পিতলে থাকে জিঙ্ক। কিপযন্ত্রে প্রস্তুত করা হয়? H2S। নেসলার বিকারক? অ্যামোনিয়া। ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? PVC, পলিভিনাইল ক্লোরাইড। মিথেন অণুতে
সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? তো সেটা হচ্ছে 109°28'। COOH কোন শ্রেণীর যৌগ? কার্বক্সিলিক অ্যাসিড। তিনের দাগের প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্নটা স্থিতিশীল উন্নয়ন আবারও একবার দিয়েছে, তাহলে এটা আমরা আগে দেখে নিয়েছি, প্রত্যেকটা পেজেই রয়েছে। তারপরে 3-2 অঙ্কটা একটু দেখে নাও, এই অঙ্কটাও আমরা আগে করেছি। আশা করছি এবারে তোমরা নিজেরা করতে পেরেছো, তা উত্তরটার সাথে একবার মিলিয়ে নাও। তাহলে 1092 কেলভিন, ওটাকে লাস্টে -273 করে ডিগ্রি সেন্টিগ্রেডও নিয়ে যেতে পারো। ওই অথবা একটা অঙ্ক রয়েছে দেখো, 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এই অঙ্কটা ক্লাস 9-এর অঙ্ক বলা যেতে পারে, তোমরা ক্লাস 9-এও এই ধরনের অঙ্ক করেছো, তাহলে একটু দেখে নাও। তাহলে প্রথমে জলের আণবিক ভরটা বের করে নিলাম, 18 গ্রাম। 18 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোলে আমরা জানি কত সংখ্যক অণু থাকে, 6.022 × 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু রয়েছে। এবার আমাদের জলের পরিমাণটা যেটা বলেছে, তার মধ্যে জলের অণুটা বের করলাম 3.011 × 10⁻22। তাহলে এত সংখ্যক জলের অণু আমার রয়েছে। এখন একটি জলের অণু যার সংকেত হচ্ছে H2O, এর মধ্যে দেখো একটি অক্সিজেন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এখন আমার এই অক্সিজেন পরমাণুর সংখ্যাটাই জিজ্ঞাসা করেছে। যদি একটা জলের মধ্যে একটি অক্সিজেন পরমাণু থাকে, এখন জলের অণুর সংখ্যা কত আমার? এতগুলো। তাহলে এতগুলোর মধ্যে কটা থাকবে? 1 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 3.011 × 10⁻22। তাহলে এত সংখ্যক অক্সিজেন পরমাণু রয়েছে। যদি আমাদের হাইড্রোজেন জিজ্ঞাসা করতো, তাহলে এই সংখ্যক অণুর সাথে 2 গুণ করতে হতো, কারণ একটি অণুর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে। বুঝতে পারলে? 3.3 লেন্সের ক্ষমতা কাকে বলে? এর একক কি? লেন্সের ক্ষমতাটা এখানে পেয়ে যাচ্ছ তোমরা, কাকে বলে, এবং এর একক হচ্ছে ডায়োপ্টার, এসআই পদ্ধতির। সম্পর্কটা মনে রাখবে, ক্ষমতা সমান 1/ফোকাস দৈর্ঘ্য। ওরই অথবা যেটা রয়েছে আলোর প্রতিসরণের সূত্র, তাহলে এটা হলো প্রথম সূত্র এবং এটা হলো দ্বিতীয় সূত্র, তাহলে দুটো সূত্রই লিখতে হবে। তাহলে 3.4 বিভব পার্থক্য এবং তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এই প্রশ্নটাও আমাদের হয়ে গেছে আগে। তার অথবাই দেখো, তোমাকে 4 ওহমের দুটি রোধ দেওয়া হয়েছে, এদের থেকে কীভাবে 2 ওহমের রোধ পাওয়া যাবে। তাহলে দেখো, যেহেতু আমাদের তুল্য রোধটা প্রদত্ত রোধের থেকে কম, সেহেতু রোধ দুটোকে আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। তাহলে অর্থাৎ রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যদি যোগ করি আমরা, তবেই ওই 4 ওহমের দুটি রোধ থেকে আমরা 2 ওহমের রোধ পাবো। তিন 3.5 রূপোর তৈরি অলঙ্কার কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায় কেন? তাহলে রূপোর তৈরি করে না, কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায় কেন? কারণ বাতাসের H2S এর সাথে বিক্রিয়া করে সিলভার সালফাইডের কালো আস্তরণ ফেলে। পরের প্রশ্ন 3.6 Na এবং Cl পরমাণু কিভাবে NaCl গঠিত হয়? তাহলে এখানে তড়িৎদ্বয়ী যৌগের গঠন সংকেতটা দেওয়া রয়েছে, সংকেতটা তোমরা লিখতেই পারবে, তবু একটু ভাষাগুলো দেখে নেবে, ভাষাগুলো পরীক্ষার সামনে একটু প্র্যাকটিস করে নেবে। ওর অথবাই রয়েছে দেখো, সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না কেন? তাহলে এখান থেকে এই ব্যতিক্রম HCl পর্যন্ত একটু লিখে নেবে। 3.7 নাইট্রোজেনের লুইস ডট। একই রকমভাবে নাইট্রোজেনের ক্ষেত্রেও ভাষাটা একটু দেখে রাখবে, দিয়ে এতটা। 3.8 Zn CuSO4 ZnSO4 প্লাস Cu এই বিক্রিয়াটা জারক এবং বিজারককে শনাক্ত করতে বলেছে। তাহলে আগে জারণ বিজারণটা আমরা শনাক্ত করে নিতে পারলেই জারক বিজারক পদার্থটাও শনাক্ত করতে পারবো। তাহলে Zn থেকে তৈরি হয়েছে ZnSO4, অক্সিজেন গ্রহণ করেছে অথবা ইলেকট্রন বর্জন করেছে, সেই জন্য এটা হলো জারণ বিক্রিয়া। আর CuSO4 দেখো অক্সিজেন বর্জন করেছে বা ইলেকট্রন গ্রহণ করেছে, সেই জন্য এটা হলো বিজারণ বিক্রিয়া।
এখন যার জারণ ঘটে সেইটি হলো বিজারক পদার্থ, এবং যার বিজারণ ঘটে সে হলো জারক পদার্থ। 3.9 মিথেনের দুটি ব্যবহার লেখো এবং অথবাই রয়েছে আইসোমার বলতে কি বোঝো। তাহলে এখানে মিথেনের ব্যবহারগুলো রয়েছে জৈব রসায়নের, সেখান থেকে তোমরা দেখে নিচ্ছ একটু, আর আইসোমারটা একটু দেখে নাও। তাহলে সমাবয়বতা বা আইসোমার কাকে বলে? সমবায়বতার উদাহরণগুলো একটু দেখে নাও, আরও একবার প্র্যাকটিস হয়ে যাবে। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। তাহলে এখান থেকে মনে করি থেকে লিখতে শুরু করবে, একটু প্র্যাকটিস করে নিবে এগুলো। এতটা গাণিতিক গ্রুপটা দিয়ে আমরা অনেক অঙ্ক করেছি, ভালোভাবে মনে রাখবে। যারা এখনও প্র্যাকটিস করেনি তারা একটু প্র্যাকটিস করে নাও। 4.2 জৈব আমাদের রাসায়নিক গণনার যে অঙ্কগুলো রয়েছে, দুটো অঙ্ক একটু দেখে নাও। 4.2 প্রথমের অঙ্কটা, যার উত্তর বেরোলো 110। প্রথমেরটা খুবই সহজ, দ্বিতীয়টার ক্ষেত্রে একটু ভাবতে হতো। যারা আগে প্র্যাকটিস করেছো তারা অবশ্যই পেরে গেছো, আর যারা পারোনি তারা একবার দেখে নাও। তাহলে যেহেতু ওরা 32 দিয়েছে মান, বইয়েতে আমরা সেহেতু 32 ধরেই করেছি, কিন্তু জিঙ্কের ভর সাধারণত 65.5 হয়, কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে মান যদি কোনো কিছু বলে দেয় সেই মানটা ধরেই করবে। তাহলে 127.27 গ্রাম, যেহেতু আমাদের অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণ জিজ্ঞাসা করেছে। 4.3 রেল লাইনের জোড়ার মুখে ফাঁকা রাখা হয় কেন? কারণটা এখানে লেখা রয়েছে, যেহেতু তাপের ফলে কঠিনের দৈর্ঘ্য এবং আয়তন প্রসারণ দুই ধরনের প্রসারণই দেখতে পাওয়া যায়, সেহেতু এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। ওরই সাথে আরেকটা প্রশ্ন রয়েছে, দেখো, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে পদার্থের কণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না? তাহলে এটা হবে পরিবহন। 4.4 শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী দুটির পার্থক্য লেখো এবং লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? তাহলে শুদ্ধ এবং অশুদ্ধ বর্ণালী পার্থক্যটা একটু দেখে নাও। আর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে তার সংজ্ঞাটা এখানে রয়েছে। 4.5 ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত আলোক রশ্মি চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। তাহলে এর প্রমাণটা এখান দিয়ে এতটা কিছুই নেই, খুবই সহজ। এবং ওরই অথবাই থাকা প্রিজমের প্রমাণটাও একটু দেখে নাও। তাহলে জুলের সূত্রের একটা অঙ্ক রয়েছে 4.6, তাহলে উত্তর বেরোলো 2250 জুল। এককটা ঠিক লিখবে, একক ভুল হয়ে গেলে পুরো নাম্বারটাই কেটে দেবে। অথবাটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো এবং ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। তাহলে এটি হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, আর এখানে ফিউজ তারের বৈশিষ্ট্যটা রয়েছে একসাথে লেখা রয়েছে, তো আমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, লিখে নেবে যে 1 পয়েন্ট করে করে। এটি সমবায়ের সাথে বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয়ে থাকে, এটি টিন ও সিসার তৈরি হয় এবং এর রোধ বেশি এবং উপাদানের গলনাঙ্ক কম হয়। এই 3টে পয়েন্ট লিখলেই চলবে। 4.7 কোষের তড়িৎচালক বল কাকে বলে? কোষের তড়িৎচালক বল 1.5 বলতে কি বোঝো এবং কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, এর অর্থ কি? আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা, অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 4.8 নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় কেন?
এবং চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো। তাহলে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন, এখান থেকে এতটা। যেহেতু নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য আমাদের প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়, যেই তাপটা আমরা নিউক্লিয় বিভাজন থেকে পেয়ে থাকি। আর চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার এখানে অনেকগুলো রয়েছে, তোমরা একটু চোখ বুলিয়ে নেবে। এই আইসোটোপগুলোর নাম মনে রাখবে। এই আইসোটোপগুলো আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করে থাকে, যেমন ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে? এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। 4.9 চ্যালকোজেন মৌল কোনগুলি? এদের এইরূপ নামকরণের কারণ কি? তাহলে চ্যালকোজেন কাদের বলা হয়? অক্সিজেন গ্রুপ বা 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয়। তাদের নামকরণের কারণটা এখানে লেখা রয়েছে, একটু পড়ে নাও। এতটা। অথবাটা একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো এবং এর অবস্থান লিখতে বলেছে পর্যায় সারণীতে। ঠিক আছে, একটু দেখে নাও। তাহলে যেহেতু 19, ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 1, শেষ কক্ষে একটা আছে, তাহলে 1 নম্বর শ্রেণী। 1, 2, 3, 4টে কক্ষপথ, তাহলে চতুর্থ পর্যায়। 10এরটা তড়িৎ লেপন কি এর প্রয়োজনীয়তা, এটা আমাদের আগে হয়ে গেছে। অথবাটা ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের পার্থক্য, এটাও হয়ে গেছে। অ্যানোড মাড কি, এটাও হয়ে গেছে। বহু প্রশ্ন এবারে রিপিট হতে শুরু করেছে, তোমরা দেখতে পাচ্ছ যারা আগের পেজগুলো পড়েছো। আর যারা করনি তারা প্লে লিস্টে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। 4-11টা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি এবং বিক্রিয়া। তাহলে যে হেবার পদ্ধতি, এখান থেকে এই সমীকরণ পর্যন্ত লিখবে। 11 অথবাটা লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার পার্থক্য। 12টা সোডিয়াম দ্বারা C2H5OH কে শুষ্ক করা যায় না, কিন্তু CH3O CH3 কে শুষ্ক করা যায় কেন? কারণ সোডিয়ামের সাথে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া হবে এবং সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন করে। অপরপক্ষে ডাইমিথাইল ইথারের সাথে সোডিয়ামের কোনো প্রকার বিক্রিয়া হয় না। তাহলে বিক্রিয়ার সমীকরণ সব একটু দেখে নাও। তাহলে ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় এটা লিখে দিবে যে ইথাইল অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন হয়। অপরপক্ষে ডাইমিথাইল ইথার ধাতব সোডিয়ামের সাথে কোনো প্রকার বিক্রিয়া করে না, সেই জন্য ডাইমিথাইল ইথারকে শুষ্ক করতে আমরা সোডিয়াম ব্যবহার করে থাকি। তো সমস্ত প্রশ্ন আলোচনা করে দিলাম। তাও যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।